আসসালামু আলাইকুম। আমি সাংবাদিক আবুল আহমেদ হামিদ। আমি অনেকদিন যাবতই আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি, কিন্তু বলার মতো সময় সুযোগ হচ্ছে না। আসলে বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি, দেশে আগের তুলনায় বর্তমানে অনেক শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। অনেকে হয়তো ভাবতেছেন যে আগে ভালো ছিল বা পরে ভালো হবে। হ্যাঁ, পরে ভালো হতেই পারে, এটা নিয়ে দ্বিমত করা কোনো কিছু নেই। কিন্তু পূর্বে যারা বলতেছেন যে ভালো ছিল, আসলে কি পূর্বে ভালো ছিল? না, মোটেও ভালো ছিল না। আপনারা 16 বছর দেখেছেন। তবে একটা সময়, যে সময়টা সম্পর্কে না বললেই নয়, যখন ফখরুদ্দিন আহমেদ ছিলেন ক্ষমতায়, তখন তিনি কিছু মানুষের জন্য খুব খারাপ হলেও কিছু মানুষের জন্য খুব ভালো ছিল, এবং সাধারণ জনগণের জন্য উনি সত্যিই অনেক ভালো মানুষ ছিল। উনি সাধারণ জনগণের জন্য যে কাজগুলো করেছিলেন, বিশেষ করে দুর্নীতিটাকে যেভাবে তিনি দমন করেছিলেন, এটা আসলে অকল্পনীয় ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে। তারপরে শেষে কী করছে সেই ব্যাপারে বলতে চাইলাম না, সেটা আমরা বলবো না, বলার দরকার, সেটা আলাদা ফ্যাক্ট। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, তিনি দুর্নীতিকে একদম নিয়ন্ত্রণে নিয়ে আসছিলেন। কিন্তু পরবর্তীতে একজন ক্ষমতায় আসলো, যাকে স্বৈরাচার বললেও কম হয়, ফ্যাসিস্ট বললেও কম হয়, তাকে একমাত্র বলার মতন একটা কথা, তিনি হলেন মাফিয়া। তিনি এমন একজন মাফিয়া ছিলেন যিনি দেশটাকে একদম একটা সন্ত্রাসী রাজ্য কায়েম করেছিলেন। তার মাফিয়া স্টাইল সম্পর্কে আরেকদিন বলবো, এটা নিয়ে আমার একটা প্রতিবেদন আসবে ইনশাআল্লাহ। তিনি যে একজন মাফিয়া ছিলেন, কীভাবে মাফিয়াতন্ত্র চালিয়েছেন, কীভাবে মানুষকে মাফিয়াতন্ত্রের মধ্যে বাধ্য করেছিলেন তার মাফিয়াতন্ত্রে মেনে চলতে, তার মাফিয়াতন্ত্রকে অনুসরণ করতে বাধ্য করেছিলেন, সেটা সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। এখন মূলত বলেন, এই যে 16 বছরে তিনি মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছিলেন, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে, বিশেষ করে যারা আওয়ামী লীগপন্থী মনোভাব নিয়ে ছিলেন বা আওয়ামী লীগের সরাসরি সম্পৃক্ত ছিলেন, তাদের মধ্যে এমন একটা ভাব ছিল যে সবটাই তারা যেমনি খুশি ওইভাবেই সব কিছু চালাবে, ওইভাবেই তারা লুটপাট করবে। এমনকি বাংলাদেশের এমপি মন্ত্রী থেকে শুরু করে সচিবালয়ের সচিব থেকে শুরু করে আমাদের দেশের সাধারণ পাবলিক, একদম নিম্ন শ্রেণীর মানুষ, যেমন হলো শ্রমিক, তারপরে হলো গিয়ে ব্যবসায়িক শ্রেণী, সে মুদি দোকান হতে পারে বা হাই ক্লাসেস কোনো বিজনেসম্যান হতে পারে, এদের মধ্যে একটা স্বৈরাচারী ভাব এমনভাবে তৈরি হয়েছিল যে তারা যা খুশি তাই করত। যেমন হঠাৎ করেই শোনা যেত মরিচের কেজি 1400 টাকা কেজি, মরিচের কেজি 1000 টাকা কেজি, পেঁয়াজের কেজি 200 টাকা কেজি। হঠাৎ আপনি জানেন যে আমার কৃষকের কাছ থেকে গতকালকে বা আজকে এই পণ্যটা 20 টাকায় ক্রয় করেছে, এবং সেই পণ্যটাই বাজারে এসে বিক্রি করতেছে 60 টাকা, 70 টাকা, 80 টাকা। যেই কৃষক আপনার বিক্রি করেছে 20 টাকায়, সেই কৃষককেই আবার সেই পণ্য কিনতে হচ্ছে 80 টাকায়। এরকম একটা অবস্থা বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতা এখনও শেষ হয়নি, কিছুটা কমেছে। আরেকটা বিষয় ছিল, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে সাধারণ দিনমজুর শ্রমিক এরাও একটা দুর্নীতির মধ্যে নিজেরা দুর্নীতিগ্রস্ত হয়েছে। যেমন আপনি রাত্রেবেলা কোথাও যাবেন, একটা অটো ড্রাইভার বা একজন রিক্সাওয়ালাকে বললেন যে আমি অমুক জায়গায় যাব, হয়তো তার ভাড়া দিনের বেলায় আপনি 20 টাকা, এবং সেই ভাড়াটাই উনি 200 টাকা আপনার কাছে দাবি করতেছে, 100 টাকা দাবি করতেছে, 150 টাকা দাবি করতেছে, মানে মগের মূল্য। এমন একটা পর্যায়ে
আপনি বাধ্য হয়ে যাচ্ছেন, সেখানে আশেপাশে কোনো হয়তো যানবাহন নাই, ওই একমাত্র একজন ব্যক্তিকে আপনি পেয়েছেন। এখন তিনি আপনাকে এমনভাবে বাধ্য করতেছে, আপনি না পারবেন তাকে অ্যাভয়েড করতে, আবার ইচ্ছাও করবে না আপনি অতিরিক্ত টাকাটা তাকে দেন, কিন্তু দিতে হচ্ছে। আপনি সাধারণ শ্রমিকদের কথা চিন্তা করেন, এই শ্রমিকরা আপনাকে বাধ্য করতেছে নানানভাবে বেশি টাকা নেওয়ার। আবার আরও কিছু গভীর বিষয় আছে, যে বিষয়গুলো বলতে চাচ্ছি না, পরে একদিন বলবো। আর ব্যবসায়িক শ্রেণীর বিষয়টা গেল, সাধারণ রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালকের কথা হয়ে গেল। আপনি বড় ধরনের পরিবহন ব্যবস্থার কথা যখন বলবেন, এটা ঈদের সময় একটা ম্যাচাকার পরিবেশ তৈরি করে, সেটা তো সবাই জানি আমরা। বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনার ঈদ আসলে হঠাৎ করে 150 টাকার ভাড়া হয়ে যাচ্ছে 500 টাকা, 500 টাকা ভাড়া হয়ে যাচ্ছে 1500 টাকা। এটা আমরা সবাই জানি। তবে লাস্ট ঈদের সময় আমরা একটা ভালো স্বস্তিময় একটা পরিবেশ দেখেছি, তবুও বেশি নিয়েছে, অনেক বেশি নিয়েছে। আর তবে অন্যান্য বছরের তুলনায় এবার যেটা আরও বেশি হওয়ার কথা, কিন্তু সেই তুলনায় কম নিয়েছে, এটা আমরা জানি। আপনারা জানেন এটাও, আমাদের দেশে যে কোনো সরকারি প্রজেক্টে আপনি ছোটো একটা কাজ নিয়ে গেলেও আপনাকে তারা এত সহজে সেই কাজটি দেবে না। আপনি প্রথমে গেলে হয়তো কাল বাহানা করবে, এখন না, বা এখন কাজটি নেই, অথবা কাজটি অলরেডি শেষ হয়ে গেছে, আবার আসবে, অমুক ডকুমেন্টস নাই, অমুক ফর্ম নাই, ফর্মটা পড়ে গেছে, ফর্ম আসবে, তারপরে দেবো, এভাবে নানানভাবে আপনাকে হয়রানি করবে। আর হয়তো নেক্সট টাইম যাইতে বলবে, অথবা ওই দিনই বলবে, কিন্তু আপনাকে গোপনে কিছু টেবিলের নিচে দিয়ে দিতে বলবে। যদি আপনি দিতে রাজি হন খুব ভালো, না দিলে তো আচ্ছা পরে আসেন। আর আপনি প্রভাবশালী হন, ক্ষমতাশালী হন, তাহলে তো আপনি নিজে একজন দুর্নীতিবাজ, তাহলে আপনার সাথে দুর্নীতির মধ্যে একটু সম্পর্ক হবে, এটি স্বাভাবিক। আপনার কাছে আপনি একটু তাকে সুবিধা দেবেন, সে একটু আপনাকে সুবিধা দেবে, ওটা স্বাভাবিক, একদম কমন ব্যাপার। এরকম একটা পরিস্থিতি ছিল, এখনও আছে, কিছুটা কমছে, কিছুটা নিয়ন্ত্রণে আসছে। কিন্তু ওই যে ফখরুদ্দিন সাহেব যেভাবে নিয়ন্ত্রণ করেছিল, সেই নিয়ন্ত্রণটা কিন্তু এখনও সম্ভব নয়। কেন হয়নি সেই বিষয়ে কথা বলবো আজকে, না আরেকদিন। তো সব পরিস্থিতি মিলে শেষ বেলায় দেখলাম বাসটা কিন্তু খেলো ওই জনগণ, আমার দেশের সাধারণ পাবলিক, সাধারণ শ্রমিক। যে শ্রমিকেরা একেবারে নিতান্ত কোনো দুর্নীতি করার তাদের সুযোগ নেই, সুযোগ থাকলে হয়তো করতো তারা, কিন্তু যাদের কোনো সুযোগ নাই তারা তো দুর্নীতি করতে পারতেছে, কিন্তু তারা দুর্নীতির শিকার হচ্ছে। সাধারণ কৃষক সব থেকে বেশি ইফেক্টেড হচ্ছে, সেটা হলো আমাদের দেশের কৃষক। আমাদের দেশের কৃষক প্রতি বছর জেনে শুনে বুঝে তাদের ব্যবসায় লস করতেছে। তারা লস হইলেও চাষাবাদ করতেছে, লাভের আশায় হোক আর নিজের প্রয়োজনের আশায় হোক, অথবা নিজের খাদ্য চাহিদা মেটানোর জন্যই হোক। নিজেরা খাদ্য চাহিদা মেটাতে গিয়ে সারা দেশের সাধারণ মানুষ বা সব ধরনের সব শ্রেণীর মানুষের খাদ্যের অভাব, তারা খাদ্যের প্রয়োজন মেটাতে সক্ষম হচ্ছে। তারা বাধ্য হয়েই হোক বা অন্য কোনো কারণেই হোক, তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের খাদ্যের যোগান দিয়ে যাচ্ছে, অথচ আমরা কী করি, তাদেরকেই মেরে ফেলি। আমার দেশের কৃষক কোনো কিছুতেই তারা পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে না, পাবে অনেক। এটা শুধু আমার দেশে না, পার্শ্ববর্তী দেশ ভারতে নিয়মিত শোনা যায় এরা কৃষকেরা এতটাই অসহায় যে শেষ পর্যন্ত উপায় অন্তর না পেয়ে নিজেরা আত্মহত্যা করতে বাধ্য হয়। এটা আসলে কৃষকদের জন্য দুর্ভাগ্যের বিষয়। হ্যাঁ, কৃষকরা আসলে কেন জানি না, কৃষকদেরকে সাধারণত একটা সংখ্যা মনে করা হয়, একজন মরে গেল ওটা কোনো ব্যাপার নয়, একজন ক্ষতিগ্রস্ত হলো ওটাও কোনো ব্যাপার নয়, কিন্তু আসলে এটা একটা ব্যাপার। আমাদের দেশের মানুষ এই জিনিসটাকে কোনোভাবেই বোঝার চেষ্টা করে।
কোনো দেশেই সরকার আসলে কৃষকদের কথা ভাবে না, মূলত তারা ভাবে শুধু তাদের ক্ষমতা, কীভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে হবে এবং আমলা কামলা মামলা হামলা সব কীভাবে নিয়ন্ত্রণ করে নিজেদেরকে শক্তিশালী জায়গায় রাখতে হবে, নিজেদেরকে অর্থবান বানানো যাবে। এটাই হলো সরকারদের পলিটিক্স। আমাদের দেশের সরকারের মধ্যে আমি দেখলাম নির্বাচিত সরকারের থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা ভালো। তাদের একটা নির্দিষ্ট ধারণা থাকে যে আমরা বেশি দিন নাই, তাই তারা সবসময় চেষ্টা করে যতটুকু সময় আছে ভালো করার। কিন্তু নির্বাচিত সরকাররা একটা নির্দিষ্ট সময় পায়, তারা জানে যে ওই 5 বছর আমরা আছি, 5 বছর পরে থাকবো কি না থাকবো, 5 বছর পরে কীভাবে দ্বিতীয় টার্মে থাকা যায় ক্ষমতা জোর করে কুক্ষিগত করে, এইটাই প্ল্যানিং তাদের মধ্যে থাকে। তারা এটা চিন্তা করে না যে জনগণের ভালো করি তাহলে জনগণ আমাদের ভোট দেবে, তাহলে আমরা স্বাভাবিকভাবেই থাকতে পারবো, এটা তাদের চিন্তার মধ্যে থাকে না। তাদের চিন্তা একটাই, ক্ষমতায় থাকতে হবে, কিন্তু সেটা জোর করে হোক আর ছলেবল কৌশলে হোক, বা বিরোধী দলকে একবারে দমন পীড়ন করে একবার মেসাকার করে ফেলে হোক। 16 বছর তো দেখেছি আমরা কী অবস্থাটা করছে। এরা নির্বাচন হোক বা না হোক তাতে এদের কিচ্ছু আসে যায় না, দেশের জনগণ ভালো থাকুক বা না থাকুক তাদের কিচ্ছু আসে যায় না। আমাদের দেশে যেখানে 85% মানুষ কৃষক, সে কৃষকদের নিয়ে তাদের কোনো চিন্তাই নেই। বাজারের দ্রব্যমূল্য বেশি, অথচ কৃষকরা কোনো মূল্যই পাচ্ছে না। 100টা পণ্যের মধ্যে একটা পণ্য যদি মনে করেন একটু কৃষক দাম পায়, 99টা পণ্যে তারা দাম পায় না, পর্যাপ্ত দাম পায় না, শেষ পর্যন্ত তারা বাধ্য হয়। কৃষকরা অর্থবান নয়, তার কৃষি কাজে সে সারা মাস সারা বছর পরিশ্রম করে যে ফসলটা আসে ঘরে, সেই ঘরে আসার সাথেই সেই ফসলটা তাকে বিক্রি করে দিতে হয়, এবং সেই ফসলটা এমন একটা সিন্ডিকেটের মধ্যে পড়ে বিক্রি হয় যে তাকে সর্বনিম্ন একটা দামের মধ্যে বিক্রি করতে হয়। তারপরে কী হয়, সেই পণ্যটা এই দালাল শ্রেণী সিন্ডিকেট করে 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 এই একই পণ্য যে কৃষক বিক্রি করে 20 টাকায়, তাকে আবার কিনতে হয় 80 টাকায়। কি একটা দুর্ভাগ্যের বিষয় আমাদের কৃষকদের। আমাদের এই কৃষকদের যে পর্যন্ত পর্যাপ্ত সুযোগ সুবিধা দিয়ে দেশ থেকে এই দালালদের মুক্ত করা না যাবে, এই দালাল মুক্ত কৃষি ব্যবস্থা যে পর্যন্ত দেশে তৈরি করা না হবে, সে পর্যন্ত কৃষকরাও ভালো থাকবে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও নিয়ন্ত্রণ হবে না, আর দেশের শান্তি শৃঙ্খলা ফিরেও আসবে না। আমি সরকারের কাছে এটাই অনুরোধ করব, তারা যেন অতি দ্রুত এই সিন্ডিকেট কীভাবে ভাঙা যায় এবং কৃষককে কীভাবে বাঁচানো যায় এই বিষয়ে বেশি মনোযোগী হয়। আরেকটা বিষয় যেন মনোযোগী হয়, সেটা হলো বাংলাদেশে লাখ লাখ যুবক বেকার। এই বেকারত্ব দূরীকরণে সরকারকে অবশ্যই অবশ্যই আরও বেশি উদ্যোগী হতে হবে, আরও বেশি বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং কর্মস্থলগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। তারাও যেন বেকারত্বের সুযোগ নিয়ে আমাদের বেকারদেরকে অবহেলার পাত্র হিসেবে ব্যবহার না করে, সুযোগের সদ্ব্যবহার না করে। একজন শিক্ষিত MM পাস, অনার্স পাস, ডিগ্রি পাস ছেলে যেন এসে শ্রমিকের কাজ করতে না হবে। তারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে, তার মূল উদ্দেশ্যই ছিল সে একটা ভালো কিছু করবে, একটা ভালো জব করবে, অথবা জব না করুক একটা ভালো পরিস্থিতিতে তার জীবনযাপন করবে, একটা সম্মানজনক জীবনযাপন করবে। কিন্তু সে যদি ওই অনার্স পাস করে, ডিগ্রি পাস করে, তারপরে আপনার MA মাস্টার্স পাস করে এসে যদি আবার সেই শ্রমিকের চাকরি করতে হয় এবং সেইখানে সে নিপীড়িত হয়, তাহলে তো এমন চাকরির প্রয়োজন নেই। এই শ্রমিকের কাজ যদি তাকে করতেই হয়, তাহলে তো আর এই 16 বছর 18 বছর 20 বছর তার পড়াশোনা করার প্রয়োজন ছিল না। সে তো ছোটোবেলা থেকেই শ্রমিকের কাজ করতে পারতো। আর ছোটোবেলা থেকে শ্রমিকের কাজ করলে সে লেখাপড়ার পিছনে তার অর্থ ব্যয় করতে হতো না, সময় ব্যয় করতে হতো না, এবং সে একটা পর্যায়ে ভালো টাকা ইনকাম করতে পারতো। ছোটোবেলা থেকে সে যদি ইনকাম করতো, ভালো টাকা ইনকাম করতে পারতো। এর মানে এটা না
আপনারা হয়তো মন খারাপ করতে পারেন, আমার কথা শুনে অনেকে ভাবতেছেন যে আমি লেখাপড়াতে নিরুৎসাহিত করতেছি। আসলে সেটা না, আমার লেখাপড়ার মূল্যায়নটা দিতে হবে। যে লেখাপড়াটা করে সে ছোটোবেলা থেকে স্বপ্ন দেখলেও একটা ভালো জব করবে, সম্মানজনক জীবনযাপন করবে, সেই স্বপ্নটা আপনারা ভেঙে চলে দিয়েছেন এই বেকারত্বের সমস্যার কারণে। শেষ পর্যন্ত যদি সে এসে একটা শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হয়, রিক্সা চালাতে বাধ্য হয়, সেটা করুক, কিন্তু তাকে সম্মানটা দিতে পারলেন না, না পারলেন তাকে সম্মানজনক চাকরি দিতে। এবং সে যে শ্রমিক হিসেবে কাজ করলো, শ্রমিকের তো একটা মূল্যায়ন থাকা উচিত ছিল। একজন মানুষ ছোটোবেলা থেকেই মনে করেন সে তার টেন্ডেন্সি ছিল যে কিছু হবে না, কাজ করতেছে, এবং সে কাজ করতে করতে অনেক টাকা ইনকাম করে ফেললো। সে 15 বছর ইনকাম করলো, আর 15 বছর আমি ইনকাম না করে শুধু ব্যয় করলাম, আমার পড়াশোনার পিছনে ব্যয় করলাম, সময় ব্যয় করলাম, টাকা অর্থ ব্যয় করলাম। এখন ব্যয় করার পরে এসে যদি আমাকে সেই শ্রমিকের চাকরি করতে হয় বা শ্রমিকের কাজ করতে হয়, আমাকে বাধ্য করা হয় যে আপনাকে এটা করতেই হবে। এখন বাধ্য করা হয় করতে হবে বলতে, আমার পরিবার আছে, আমার সংসার আছে, আমার সংসারের জন্য কিছু না কিছু করতেই হবে। আপনাকে বাধ্য করা হয় বলতে, হ্যাঁ ভাই আপনাকে এখানে করতেই হবে, নাহলে কোথাও করতে পারবেন না, এটা না। কিন্তু আমার তো উপায় নেই, আমাকে কিছু একটা করতে হবে। তাহলে এই লেখাপড়ার মূল্যায়নটা আপনাদের দেওয়া উচিত। বাংলাদেশের যত শ্রমিক কারখানা আছে, সেটা যে কোনো ধরনের কারখানা হতে পারে, প্রত্যেকটা কারখানাতেই শিক্ষিত লোকদের, উচ্চশিক্ষিত লোকদের অবহেলা করা হয়, নিপীড়িত করা হয়, তাদের অসম্মানজনক তাদের সাথে ব্যবহার করা হয়। বাংলাদেশে কিছু কিছু কারখানা আছে, এই শিক্ষিত মানুষদেরকে সাধারণ শ্রমিকদের থেকেও অবমূল্যায়ন করা হয়। এমনও বাংলাদেশে কিছু কারখানা আছে, এমনও কিছু ফ্যাক্টরি আছে যেখানে শিক্ষিত লোকদেরকে নেওয়া হয় শ্রমিক হিসেবে, এবং তাদেরকে এতটাই হেনস্থা করা হয়, এতটাই অবমূল্যায়ন করা হয়, এতটা অসম্মানিত করা হয় যে তারা মাস শেষে বেতন পায় 8,000, 10,000, 8,000, 10,000 টাকা বেতন। একজন শ্রমিক, সাধারণ শ্রমিক, যেখানে আপনার প্রতিদিন ইনকাম 700 টাকা, 800 টাকা, সর্বনিম্ন ইনকাম 7 থেকে 800 টাকা, সেখানে একজন শিক্ষিত লোকের ইনকাম 300 থেকে 400 টাকা। আমাদের দেশে একটা বিখ্যাত প্রজেক্ট আছে, সেটা হলো গার্মেন্টস, পোশাক শিল্প কারখানা। এটা হলো চরম একটা জেলখানা। এইখানে মানুষকে বাধ্য করা হয় সকাল 8টা থেকে এসে রাত্রি 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত ডিউটি করা হয়। এগুলো কেউ বলবে না, কারণ এগুলো বললে সম্মান থাকে না। আর যত বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরির মালিকগুলো, ম্যাক্সিমাম মালিকগুলো একসময় ছিল মানুষের কর্মচারী। আজকে তারা হচ্ছে 3টা, 4টা, 5টা, 10টা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। বিশেষ করে ওই যে গত 16 বছরে চুরি চামারি করছে, বাটপাড়ি করছে, এই চুরি চামারি বাটপাড়ি করে আজকে আমার দেশের সাধারণ শ্রমিক, সেই শ্রমিক থেকে এসে সাধারণ শ্রমিককে যেভাবে নির্যাতন নিপীড়ন করতেছে, এটা কল্পনার বাইরে, আপনারা চিন্তা করতে পারবেন না। আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে ভাবেন না, তাদেরকে অনুরোধ করব এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। বিশেষ করে আমার সাংবাদিকদেরকে বলব, আপনারা দয়া করে, মায়া করে, একটু দেশের মানুষের কথা চিন্তা করে একটু সৎভাবে কাজগুলো করেন। যে কাজগুলো করলে দেশের মানুষ উপকৃত হবে সেটা করেন। নিজের পকেটের কথা চিন্তা করেন না, দেশের মানুষের কথা চিন্তা করে কাজ করেন। রিজিকের মালিক যেহেতু আল্লাহ, উনি কোনো না কোনোভাবে রিজিকের ব্যবস্থা করবেন। রিজিক নিয়ে ভাববেন না যে আপনি এটা থেকে অবৈধ টাকা ইনকাম না করলেন আপনার রিজিক বন্ধ হয়ে যাবে, মোটেও না। আপনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন আপনি রিজিক পেয়েছেন, যখন শিশু ছিলেন তখন আপনি রিজিক পেয়েছেন। অর্থাৎ রিজিক আপনি পাবেন, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন, যে কোনোভাবে করবেন উনি। অর্থাৎ আপনারা একটু সচেতন হন, দেশটাকে নিয়ে ভাবেন, দেশটাকে ভালোবাসেন, অন্য কিছু যাই করেন, নিজের জন্য যাই করেন সৎভাবে করেন, এবং যেখানে যা সমস্যা আছে প্রত্যেকটা সমস্যায় সুন্দরভাবে উপস্থাপন করেন, দেশের সমস্যাগুলো নির্মূল করেন, শিকড় শুদ্ধ উপরে ফেলেন, তাহলে দেশের মানুষ ভালো থাকবে। আর দেশের মানুষ ভালো থাকলে আপনিও ভালো থাকবেন, প্রত্যেকটা মানুষ আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ। আজকে আর বেশি কিছু বলতে চাচ্ছি না।
আজকে এই পর্যন্তই। পরবর্তী অন্য একটি বিষয় নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।